আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নিব। আচ্ছা দেখো, আমরা দশম শ্রেণীর দ্বাদশ অধ্যায় করছিলাম জীবের বংশগতি ও বিবর্তন। আচ্ছা, জীবের বংশগতি ও বিবর্তনের মধ্যে সর্বপ্রথম আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম ডিএনএ সম্বন্ধে আলোচনা করেছিলাম, তাই তো? আজ আমরা তার পরের পার্ট আলোচনা করব আরএনএ। আচ্ছা, কি দেখেছিলাম আমরা একটু রিভিউ দিই। আচ্ছা, আমরা হচ্ছে বহুকোষী প্রাণী, তাই তো? আমাদের দেহ হচ্ছে অনেক কোষ দিয়ে গঠিত। কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশে তোমার জিন থাকবে, তাই তো? এখন জিনের কোনো একটা অঞ্চলে, অর্থাৎ জিনটা পুরোটা কি হবে? তোমার ডিএনএ এবং আরএনএ দিয়ে গঠিত হয়। এখন এই যে ডিএনএ এবং আরএনএ, নিউক্লিক অ্যাসিডকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, তাই না? একটা হচ্ছে ডিএনএ, আর একটা ছিল আরএনএ। আচ্ছা, ডিএনএটা কি ছিল? ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ছিল। নিউক্লিক অ্যাসিড ছিল। আর আরএনএ কি ছিল? রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএটা ছিল ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএটা ছিল রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্স ছিল এটা, এই যে পেন্টোজ সুগার দিয়ে গঠিত ছিল, তাই না? আমরা গত ক্লাসে দেখেছি পেন্টোজ সুগারটা কি 5 কার্বন বিশিষ্ট যে সুগারটা ছিল, অর্থাৎ ওই যে 5 কার্বন বিশিষ্ট সুগারের সেকেন্ড কার্বনে যদি অক্সিজেন অনুপস্থিত থাকে তাহলে সেটা ডি, মানে নাই, অক্সিজেন নাই, ঠিক আছে? অক্সিজেন না থাকার কারণে, অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগারের সেকেন্ড কার্বনে অক্সিজেন না থাকার কারণে তাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে, সুগার বলা হয়েছে। আর 5 কার্বনের সেকেন্ড কার্বনে হাইড্রক্সাইড গ্রুপ থাকার কারণে রাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয়েছে। এটা আমরা ডিফারেন্স দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখব যে এই যে রাইবোনিউক্লিক অ্যাসিডটা কোথায় আছে এবং কোথায় নাই। অর্থাৎ আমরা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সটাও একবারে দেখে ফেলবো। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আমরা প্রথম একটা অপশনই জানলাম, ডিএনএ এবং আরএনএ পার্থক্য যেটা, পার্থক্যের প্রথমেই আমরা যেটা দেখলাম, এখানে ওখানে দিলে সব থেকে বেটার হয়। আচ্ছা, প্রথমেই আমরা দেখলাম এটার এক নম্বর যেটা অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি ছিল? নাইট্রোজেন 5 কার্বন বিশিষ্ট সুগার ছিল, আবার রাইবোনিউক্লিক অ্যাসিডেও কিন্তু 5 কার্বন বিশিষ্ট সুগার ছিল, তো এটা ডিফারেন্স হয় না। 2 নম্বর যেটা আমরা ডিফারেন্স দিতে পারি সেটা হচ্ছে, আমি একসাথে পড়ায় ফেলি তাহলে সুবিধা হবে ডিফারেন্সটা। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে যে তোমার নাইট্রোজেন বেস ছিল, অ্যাডিনিন ছিল, গুয়ানিন ছিল, থাইমিন ছিল আর সাইটোসিন ছিল। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। অ্যাডিনিন আর গুয়ানিন ছিল পিউরিন বেস, যা 2 রিং বিশিষ্ট, আর থাইমিন আর সাইটোসিন ছিল 1 রিং বিশিষ্ট, যেটার নাম ছিল পাইরিমিডিন, তাই না? আর এখানে আরএনএতে কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর ইউরাসিল। সাইটোসিনের বদলে এখানে ইউরাসিল আছে, তাহলে কি থাকবে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিনের পরিবর্তে ইউরাসিলের পরিবর্তে থাকবে সাইটোসিন, তাই তো? অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে সাইটোসিন থাকবে আর রাইবোনিউক্লিক অ্যাসিডে ইউরাসিল থাকবে, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এরপরে বন্ডিং কিন্তু সেই আগের মতোই। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি দিতে পারি? ডিএনএ কে কিন্তু ভাগ করা যায় না, অর্থাৎ ডিএনএ কোনো প্রকারভেদ নাই, অর্থাৎ ডিএনএটা এক প্রকারই, ঠিক আছে? অর্থাৎ কার্যগত দিক থেকে বলতে পারো ডিএনএ একই রকম, কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম, কিন্তু আরএনএ কিন্তু প্রকারভেদ আছে। অর্থাৎ আরএনএ 3 প্রকার হয়, একটা হচ্ছে এমআরএনএ, একটা হচ্ছে টিআরএনএ আর একটা হচ্ছে আরআরএনএ। এটা 3 প্রকার। একটা হচ্ছে আরএনএ,
RNA, আরেকটা হচ্ছে TRN, mRNA। আচ্ছা, RNA হচ্ছে রিভার্স RNA, tRNA হচ্ছে ট্রান্সক্রিপ্টেজ RNA, mRNA হচ্ছে মেসেঞ্জার RNA। আচ্ছা, তিনটা কাজ করবে। আচ্ছা, এটা ডিটেইলস আমরা হায়ার এডুকেশনে দেখবো, বাট তোমাদের লেভেলে জাস্ট নামগুলোর অ্যাব্রিভিয়েশনটা জেনে রাখলে না, তোমাদের বই যেটুকু আছে আর কি। আচ্ছা, এখানে দেখো ডিএনএ, তো তারপরে ডিএনএ এর উৎপত্তি কোথায়? অনুলিপনের মাধ্যমে ডিএনএ, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সৃষ্টি হয়, কিন্তু আরএনএ কি হয়? নতুন ভাবে আরএনএ সৃষ্টি হয়, কোনো অনুলিপন হয় না। অনুলিপনটা কিন্তু আমরা পড়ি না, আজকে পড়বো, জাস্ট পার্থক্যটা পড়ে নি, তারপরে অনুলিপনটা পড়বো। ডিএনএ এর বংশবৃদ্ধি কি করে হয়, বা ডিএনএ এর নতুন ডিএনএ এর উৎপত্তি কি করে হয়? অনুলিপনের মাধ্যমে বা রেপ্লিকেশনের মাধ্যমে। রেপ্লিকেশন হয়, অনুলিপন হয়, ঠিক আছে। আর আরএনএতে কি হয়? অনুলিপন হয় না বললেই হচ্ছে। ডিএনএ আরএনএ ডিফারেন্সটা এটাই, এটা হচ্ছে ডাবল হেলিক্স দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স। তো এটা এখানে দিতে পারো, এটা ডাবল হেলিক্স দ্বিসূত্রক, এটা হচ্ছে এক সূত্রক। এবার দেখো, তুমি যদি আরএনএ এর সাইডটা একটা ডিটেইলস আকারে লেখো, তাহলে কিন্তু আরএনএ ডিটেইলস হয়ে যাচ্ছে। আবার ডিএনএ সাইডটা যদি একসাথে লেখো, তাহলে ডিএনএ সাইডটা হয়ে যাচ্ছে। আবার আমাদের ডিফারেন্সটাও হয়ে যাচ্ছে, খুব মজার ব্যাপার, তাই না? আচ্ছা, সাধারণত কি থাকে? ডিএনএ থাকে ক্রোমোজোমে, আর আরএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে, সাইটোপ্লাজমে থাকে, নিউক্লিওলাসেও থাকে। কোথায় থাকবে তাহলে? ক্রোমোজোমে থাকে। আর এটা কোথায় থাকে? ক্রোমোজোমে তো থাকবেই, ক্রোমোজোমে থাকে, সাইটোপ্লাজমে থাকবে, আর নিউক্লিওলাসে থাকে। ক্রোমোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস। আচ্ছা, এটুকু হলে আমাদের হচ্ছে কয়টা হলো? 4টা 5টা 6টা হয়ে গেল। আচ্ছা, এনাফ। এখানে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, টিএনভি, টোবাকো মোজাইক ভাইরাস, যেখানে ডিএনএ অনুপস্থিত, কিন্তু সেখানে কি থাকবে? আরএনএ থাকবে। আচ্ছা, যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয়, তাদের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হিসেবে যে কোনো একটা পার্ট তোমার উপস্থিত থাকবে, সেটা হয় ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে। মোটামুটি আরএনএ সম্বন্ধে এটুকু জানলে তোমাদের পাঠ্য বই যেটুকু আছে। এরপর আমরা যে মেইন জিনিসটাতে যাব, সেটা হচ্ছে অনুলিপন বা রেপ্লিকেশন। আচ্ছা, দেখো, আমরা রেপ্লিকেশন অফ ডিএনএ করব। রেপ্লিকেশন অফ ডিএনএটা কেমন হবে আমাদের, সেটা একটু দেখি। আচ্ছা, নর্মালি আমরা ডিএনএটা কেমন দেখেছিলাম? একটা সিলিন্ডার আকৃতির, তাই না? আচ্ছা, সিলিন্ডার আকৃতির দেখেছিলাম। ছোট করে রাখলে ভালো হয়, তাই তো? আচ্ছা, খেয়াল করো, এই যে ডিএনএটা ছিল, এটা ডিএনএর একটা গঠন। আচ্ছা, এইটা গঠনের ক্ষেত্রে আমাদের কি ছিল? একটা ডিস্টেন্স, অর্থাৎ একটা ঘূর্ণনে, অর্থাৎ এখান থেকে এতটুকু ঘূর্ণনে কি ছিল? 34 অ্যাংস্ট্রম দূরত্ব বিশিষ্ট ছিল, তাই না? একটা ঘূর্ণনে। তারপরে কি ছিল? প্রত্যেকটা ঘূর্ণনে 10টা মনোনিউক্লিওটাইড ছিল, অর্থাৎ 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা করে ছিল, তাই তো? অর্থাৎ A
ডাবল বন্ড টি, এর সাথে টি সংযুক্ত হবে জি ট্রিপল বন্ড সি, টি ডাবল বন্ড এ, সি ট্রিপল বন্ড জি। আচ্ছা, এখানে একটা বন্ডিং আছে, ঠিক আছে, লিখছি না আমি। এ যেহেতু ইজি ইজি হয়ে যাবে, ডাবল বন্ড টি, এখানে জি ট্রিপল বন্ড সি। আচ্ছা, এরকম করে করে নিচের দিকে যেতে থাকবে এবং প্রত্যেকটা মনোনিউক্লিওটাইড 10টি মনোনিউক্লিওটাইড ছিল, এটা না 10টি মনোনিউক্লিওটাইড ছিল, মনোনিউক্লিওটাইড ছিল। আচ্ছা, প্রত্যেকটি মনোনিউক্লিওটাইডের একটা থেকে আরেকটা দৈর্ঘ্য ছিল 3.4 অ্যাংস্ট্রম, তাই তো? এবং এদের ব্যাস ছিল কত? 20 অ্যাংস্ট্রম। এটা আমরা জেনেছিলাম গত ক্লাসে। আচ্ছা, আজ আমরা জানবো অনুলিপন। আচ্ছা, রেপ্লিকেশন মানে অনুলিপন, অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কিভাবে কনভার্ট হচ্ছে, অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, যখন এই যে সুতাটা, যখন ওদের অনুলিপনের একটা নির্দিষ্ট টাইম হবে, তখন কি করবে ওরা? এই যে বন্ডিংটা, এই যে দ্বিসূত্রক বন্ডিংটা দুই সাইডে ভেঙে যাবে। এখন ভেঙে গেলে কি হবে জিনিসটা? ঠিক আছে, আর এটা আসবে কেমন? আচ্ছা, যদি এমন হয়, এটা কিন্তু একটা সুতা, আমাদের আরেকটা জিনিস ছিল, এটা ছিল 3 এন্ড নাকি 5 এন্ড, 5 এন্ড ছিল, আর নিচের সুতাটা ছিল, এটা ছিল 3 এন্ড, তাই না? আর এটা ছিল 3 এন্ড, আর এটা ছিল 5 এন্ড। এটা তো আমরা জানতাম, তাই না, যে সুতাটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, যদি একটা সুতা 5 এন্ড হয়, অর্থাৎ তোমার 5 কার্বন বিশিষ্ট যে সুগার ছিল, সেই 5 কার্বন বিশিষ্ট সুগারের যেখানে তোমার প্রথম কার্বনের সাথে তোমার নাইট্রোজেন বেস সংযুক্ত হবে, যদি 5 কার্বনের সাথে ফসফেট সংযুক্ত হয়, তখন সেই প্রান্তটাকে আমরা বলবো 5 এন্ড। যদি 3 কার্বনের সাথে ওই ফসফেটটা সংযুক্ত হয়, তাহলে সেই কার্বনটাকে আমরা বলবো 3 এন্ড। ঠিক আছে, এভাবে আমরা এই যে এন্ডের যে অংশটা, এটা হিসাব করেছিলাম। আচ্ছা, এখন কি করব? এই যে অংশটা ভেঙে গেল রেপ্লিকেশন করার সময়, তো এখানে মনে করো কি, কোথায় অংশ ভাঙছে? এখানে হচ্ছে এ আছে, এ এর বন্ড আছে, এখানে জি এর বন্ড আছে, এখানে টি এর বন্ড আছে, এখানে এ, এখানে জি, এখানে সি, এখানে আবার সি আছে মনে করো, বা টি আছে, যাই হোক। এখন এর অপোজিটে কি হবে? এর সাথে কি ছিল? তাহলে বন্ডিংটা কি ছিল? দূরে সরে যাবে, টি ছিল, টি, জি এর সাথে সি ছিল, অর্থাৎ গুয়ানিনের সাথে স্যালিসিন ছিল, ট্রিপল বন্ড। আমি বন্ডিং কথাটা আগেই বলেছি, এখন ডিটেলস বলছি না, গত ক্লাসে বলেছি যেহেতু। থায়ামিনের সাথে ছিল অ্যাডিনিন, অ্যাডিনের সাথে ছিল থায়ামিন, গুয়ানিনের সাথে ছিল সাইটোসিন, সাইটোসিনের সাথে ছিল গুয়ানিন, থায়ামিনের সাথে ছিল অ্যাডিনিন। এটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, তাহলে কি হবে? এই বেসটা ফাঁকা হয়ে গেল। এখন এখানে কিন্তু বন্ডের জন্য বসে আছে, অর্থাৎ এখানে ঠিক ওর কোড হিসেবে যে অংশটা, সেটা এখানে নিউক্লিক অ্যাসিডটা সংযুক্ত হবে, অর্থাৎ যে নাইট্রোজেন বেস ঠিক এর কোড অনুসারে আছে, সেই নাইট্রোজেন বেসটা এখানে সংযুক্ত হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে টি এর সাথে আছে ডাবল বন্ড, সি এর সাথে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড। এখানে থাকছে কি? বাকি থাকছে এ এর সাথে, তাহলে কি সংযুক্ত হবে? এ এর সাথে হবে টি, টি দিলাম, জি এর সাথে সি, টি এর সাথে এ, এর সাথে টি, জি এর সাথে সি, সি এর সাথে জি, আর টি এর সাথে এ। আচ্ছা, ঠিক এর অপোজিটে যেটা থাকতেছে, টি এর সাথে কি সংযুক্ত হচ্ছে? এ, সি
সি এর সাথে জি, এ এর সাথে হচ্ছে তোমার টি, টি এর সাথে হচ্ছে এ, সি এর সাথে জি, জি এর সাথে সি, আর এর সাথে হচ্ছে সরাসরি লেগে যাচ্ছে কাছাকাছি টি। এখন দেখো বন্ডিংটা চলে আসতেছে, যেহেতু এটা লেগে যাচ্ছে সেহেতু আর একটা বন্ডিং চলে আসতেছে। এই যে অর্থাৎ নতুন একটা বন্ড তৈরি করলো। আর এখানে কি করবে, ঠিক তার অপোজিটে যে ঠিক এরকম একটা বন্ডিং তৈরি। আমি এই পাশে লিখেছি, এটা এই পাশে হবে, তাহলে সবগুলো ভিতরে চলে আসতেছে। তাহলে জিনিসটা কেমন হবে, এর ভিতরে থেকে যাচ্ছে। কিভাবে বন্ডিংটা হচ্ছে আমি জাস্ট ওটা দেখালাম তোমাদের। আচ্ছা, তাহলে নতুন একটা ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে। দেখো এই পাশে একটা ডিএনএ, পাশে একটা ডিএনএ তৈরি হচ্ছে, তাহলে একটা ডিএনএ থেকে আর দুইটা ডিএনএ তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। ঠিক আছে, তাহলে বন্ডিংটা কেমন হবে, যখন অ্যাডেনিন ভেঙে যাবে, অ্যাডেনিনের সাথে সংযুক্ত হবে টি, থায়ামিন, এটি, আর গুয়ানিন যখন ভেঙে যাচ্ছে তখন তার সাথে ট্রিপল বন্ডে সংযুক্ত হবে সি, অর্থাৎ সাইটোসিন। অ্যাডেনিন হচ্ছে থায়ামিনের সাথে ডাবল বন্ডে সংযুক্ত হবে, আর গুয়ানিন হচ্ছে সাইটোসিনের সাথে ট্রিপল বন্ডে সংযুক্ত হবে। এটাই হচ্ছে অনুলিপন। একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো, এবং এর মধ্যে যদি তোমরা লিখতে পারো তো লিখবে, কোনো সমস্যা না লিখলেও কোনো অসুবিধা নেই, জাস্ট বন্ডিং দিয়ে দিলেই হচ্ছে। আমরা এবার মেইন যে জিনিসটা করব সেটা হচ্ছে তোমাদের ডিএনএ মেন্ডেলিজম, যেটা জি, অর্থাৎ মেন্ডেলের নাম শুনেছো অনেকে, অনেকে আজকে নতুন শুনবে। মেন্ডেল যে সূত্রগুলো আবিষ্কার করেছেন সেই সূত্রগুলো আমরা একটু দেখব এবং তার সম্বন্ধে আলোচনা করব। আচ্ছা, খেয়াল করো, এরপরে আমরা যে অংশটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেন্ডেলের সূত্র। আচ্ছা, এখন মেন্ডেলের সূত্র এখানে তোমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে বইয়ের মাঝে, 262 পেজ দেখো তোমরা। এখানে মেন্ডেলের সূত্র পড়তে গেলে, বিজ্ঞানী মেন্ডেল ছিলেন একজন পাদ্রী, ঠিক আছে, অর্থাৎ খ্রিস্টিয়ান যে ফাদার বলে যেটাকে, সেটা। মেন্ডেল এই সূত্র অর্থাৎ জেনেটিক্সের সূত্র আবিষ্কার করার কারণে তাকে পরে নোবেল দেওয়া হয়। যাই হোক, এখন এই যে মেন্ডেল কি কি তো মানে সূত্র আবিষ্কার করেছিলেন সে সম্বন্ধে আলোচনা করতে করতে সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো কিছু ডিটেলস অংশ। সেটা সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কিছু ওয়ার্ড আমাদের পড়তে হবে। সেই ওয়ার্ডগুলোর মধ্যে যেটা আছে, সর্বপ্রথম যে অংশটা সেটা হচ্ছে জিন। জিন। দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে জিনোটাইপ, জিন। তারপর হচ্ছে লোকাস, লোকাস, অ্যালিল, তারপরে হচ্ছে জেনোটাইপ, জেনোটাইপ, ফেনোটাইপ, ডমিনেট ক্যারেক্টার, রেসেসিভ, ক্যারেক্টার। সর্বপ্রথমটা হচ্ছে জিন, তারপর হচ্ছে লোকাস, তারপর হচ্ছে অ্যালিল, তারপর হচ্ছে জেনোটাইপ, তারপর হচ্ছে ফেনোটাইপ, তারপর হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, আর একটা হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। এটা একটা হচ্ছে হোমোলোগাস, হোমোজাইগাস, হোমো, আর হচ্ছে হেটেরোজাইগাস,
যখন আচ্ছা এই ওয়ার্ডগুলো আমাদের আগে প্রথমে জানতে হবে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো কিভাবে জানবো আমরা? দেখো, জিন কি? ক্রোমোজোমের যে অংশটা, ক্রোমোজোমের যে বৈশিষ্ট্য বহন করবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম, যে বৈশিষ্ট্য স্থানান্তরিত করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে হেরিডিটি, আমরা পড়েছিলাম, তাই না? এখন এটা যেটার মাধ্যমে সম্পন্ন হয়, যে অংশটার মাধ্যমে সম্পন্ন হয়, সেটাই হচ্ছে আমাদের জিন। এখন এই জিনকে মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল এই জিনকে ফ্যাক্টর নামেও অভিহিত করেছিলেন। কি নামে? ফ্যাক্টর। ফ্যাক্টর নামেও অভিহিত করেছিলেন, অর্থাৎ তিনি এই জিনটার নাম দিয়েছিলেন ফ্যাক্টর। পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করেন। এখন লোকাস কি? লোকাস হচ্ছে এটা, এই যে ক্রোমোজোমের, এটা নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এই তো ক্রোমোজোম। ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অঞ্চলে যেখানে জিনটা অবস্থান করবে, যে অবস্থানটায়, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যারেক্টারের জন্য একটা নির্দিষ্ট জিন দায়ী থাকে। যেমন চোখের আইরিশের কালার, তারপরে চুলের যে কালার, ব্ল্যাক কালার হোক, ব্রাউন কালার হোক, ফাদার মাদারের যে চুলের যে স্টেট থাকে, কার্লি থাকে, দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মে সন্তান সন্ততিতে ঠিক তেমন ফাদার মাদারের যে চুলের যে কালার বা স্টেট থাকে, ঠিক তার সন্তান সন্ততিতে ঠিক সেম কালার বা স্টেট চলে আসে। কিভাবে আসে? এই জিনের মাধ্যমে। এখন এই জিনটা ক্রোমোজোমের যে স্থানে অবস্থান করবে, ঠিক আছে, যে স্থানে অবস্থান করবে সেই অবস্থানটার নাম হচ্ছে লোকাস, অর্থাৎ জিনের অবস্থানকেই লোকাস বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা অ্যালিকটা পরে করছি, জেনোটাইপটা করি। জেনোটাইপটা হচ্ছে এটা, জেনোটাইপটা হচ্ছে এই যে বাহ্যিক বৈশিষ্ট্যটা, ঠিক আছে, জিনের যে বৈশিষ্ট্যটা, জিনের বৈশিষ্ট্য যেটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় বা অপ্রকাশিত থাকে। যেমন ফাদার এবং মাদারের, ধরো ফাদার এবং মাদার, ফাদারের চোখের কালার ব্রাউন, অর্থাৎ আইরিশের কালার ব্রাউন, মাদারের আইরিশের কালার ব্ল্যাক, কিন্তু দেখা যাচ্ছে নেক্সট জেনারেশনে যে তোমার সন্তান সন্ততি বা হচ্ছে নেক্সট জেনারেশন যে আসতেছে, তার চোখের আইরিশের কালার হচ্ছে ব্রাউন, ঠিক আছে, ব্রাউন, কিন্তু দেখা যাচ্ছে মাদারের কালার হচ্ছে, মাদারের চোখের আইরিশের কালার ব্ল্যাক, কিন্তু আস্তে 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 ব্রাউন। কিন্তু তার ওই যে বেবি বর্ন আসতেছে, তার যে জিন থাকতেছে, সে জিনে কিন্তু অবশ্যই তার মাদারের যে আইরিশের কালারটা সেটা কিন্তু বহন করতেছে, কিন্তু প্রকাশিত হচ্ছে না, কিন্তু জিনের মধ্যে থাকতেছে। এটাই হচ্ছে জিনের বৈশিষ্ট্য। অর্থাৎ জিনের মধ্যে যে বৈশিষ্ট্যটা আসবে সেটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, জিনের সুপ্ত অবস্থায় থাকে। আচ্ছা, যে বৈশিষ্ট্য প্রকাশিত হবে সেটা হচ্ছে ফেনোটাইপ। এই যে ব্রাউন কালারটা প্রকাশিত হচ্ছে, এটাই হচ্ছে ফেনোটাইপ, অর্থাৎ বাহ্যিক বৈশিষ্ট্যটাই হচ্ছে ফেনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে ফেনোটাইপ, অর্থাৎ যে বৈশিষ্ট্য চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে, প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে ফেনোটাইপ। আর যেটা প্রকাশিত হচ্ছে না, অর্থাৎ জিনের মধ্যে সুপ্তাবস্থায় আছে বা জিনে আছে বা প্রকাশিত হচ্ছে বা না হচ্ছে, সেটা হচ্ছে জেনোটাইপ। আচ্ছা, ডমিনেন্ট ক্যারেক্টার কি এবং রেসেসিভ ক্যারেক্টার কি? আমরা অলরেডি 4টা জিনিস পড়ে ফেলেছি। জিন পড়েছি, লোকাস পড়েছি, জেনোটাইপ পড়েছি, ফেনোটাইপ পড়েছি। এবার ডমিনেন্ট ক্যারেক্টার করবো। ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট ক্যারেক্টার কি? ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে ডমিনেট করা, অর্থাৎ মনে করো, ডমিনেট করা বলতে আমরা সবকিছুই বুঝি, কোনো কিছুর উপরে কর্তৃত্ব প্রদান করা। কর্তৃত্ব প্রদান করা মানে, অর্থাৎ কেমন করে বলবো, অর্থাৎ কোনো জিনিসের উপর কর্তৃত্ব প্রদান করা, এটাই মনে করো যেটা আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, একটু আগে আমরা যেটা বললাম যে ফাদারের চুলের কালার, আইরিশের কালার ছিল ব্রাউন, মাদারের আইরিশের কালার, অর্থাৎ চোখের আইরিশের কালার ছিল হচ্ছে ব্ল্যাক। তো নেক্সট প্রজন্মে যে আসলো, তার চোখের যে আইরিশের কালারটা সেটা ব্রাউন হলো, অর্থাৎ ওখানে ব্রাউনটা ডমিনেন্ট ক্যারেক্টার হিসেবে কাজ করেছে, অর্থাৎ সে প্রকাশিত পেয়েছে, যে প্রকাশিত পাবে, অর্থাৎ ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে যার প্রভাবটা বেশি থাকে, সেটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। ডমিনেন্ট ক্যারেক্টার সবসময় বড় ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়, যেমন বড় টি, বড় এ, বড় এল ইত্যাদি, বড়, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। রেসেসিভ যেটা থাকবে কিন্তু সুপ্তাবস্থায় থাকবে, প্রকাশিত হবে না, সেটা হচ্ছে রেসেসিভ, অর্থাৎ প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন এটা হচ্ছে প্রকট, প্রকট জিন। ডমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে প্রকট জিন, আর রেসেসিভ ক্যারেক্টার হচ্ছে প্রচ্ছন্ন জিন, যেটা প্রকাশিত হয় না কিন্তু সুপ্তাবস্থায় থাকবে।
আচ্ছা, এটা হোমোজাইগাস আর হেটারোজাইগাস। হোমোজাইগাস হচ্ছে হোমো অর্থাৎ একই ক্যারেক্টারের মধ্যে যদি ক্রসিং হয় তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস। আর হেটারো যেটা ডিফারেন্ট, যেমন একটা প্রকার জিন থাকবে, একটা প্রচ্ছন্ন জিন থাকবে, তখন সেটা হেটারো, ঠিক আছে। আর হোমো যেটা মনে করো দুটোই প্রকার অথবা দুটোই প্রচ্ছন্ন, সেটা হচ্ছে হেটারোজাইগাস। বাস মোটামুটি আমরা ওয়ার্ডগুলো সম্বন্ধে পেলাম, কিন্তু আরেকটা জিনিস আমাদের বাদ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিলটা হচ্ছে এই যে দুটা ক্যারেক্টার, একটা জেনোটাইপ এবং ফেনোটাইপ, যদি একে অপরের অ্যালিল বলা হচ্ছে, জেনোটাইপ এবং ফেনোটাইপ একে অপরের অ্যালিল বলা হচ্ছে, রিসেসিভ এবং ডমিনেন্ট একে অপরের অ্যালিল বলা হচ্ছে। আচ্ছা, মেন্ডেল কি করেছেন? মেন্ডেল দুটা সূত্র তৈরি করেছেন, ঠিক আছে। সেই সূত্র দুটো আমরা এখন একটু পড়বো। এটা একটু মুছে দিই, এটা আমাদের এখন দরকার হচ্ছে না। মোটামুটি এই ওয়ার্ডগুলো সম্বন্ধে জানতে হবে এবং বৈশিষ্ট্য সহ মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, মেন্ডেল তার সংকরায়ন অর্থাৎ এই যে ক্রসিংটা করেছিলেন, এই ক্রসিংটার নাম বাংলায় বলা হয় সংকরায়ন, ঠিক আছে। এই ক্রসিং এর জন্য পিজাম স্যাটিভাম অর্থাৎ মটরশুঁটি গাছ, মটর গাছ নিয়েছিলেন, যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে পিজাম স্যাটিভাম, ঠিক আছে। এই মটর গাছ নিয়ে উনি পরীক্ষাটা করেছিলেন। এই মটর গাছ নিয়ে পরীক্ষা করার মেন উদ্দেশ্য ছিল, এই মটর গাছটা ছিল বর্ষজীবী এবং আয়ুষ্কাল ছিল অল্প, যার কারণে খুব বেশি ক্রসিং করা গিয়েছে। ফুল সপরাগে ছিল, ঠিক আছে, এবং ফুলগুলো বড় ছিল এবং স্পষ্ট ছিল এবং খুবই উর্বর ছিল এই মটর গাছটা। আর কি করেছেন তিনি? এই যে বংশগতির সূত্র তৈরি করার সময় তিনি কি নিয়েছিলেন, বৈশিষ্ট্যগুলো ছিল 7 জোড়া ক্যারেক্টার নিয়ে কাজ করেছিলেন। কয় জোড়া ক্যারেক্টার? 7 ক্যারেক্টার। 7 ক্যারেক্টার নিয়ে কাজ করেছিলেন। আচ্ছা, এই 7 ক্যারেক্টারের মধ্যে আর কি ছিল? লিঙ্কড জিন ছিল না। লিঙ্কড জিন সম্বন্ধে তোমরা বড় ক্লাসে পড়বে। এখন এটুকু জানা রাখো যে লিঙ্কড জিন হচ্ছে ক্রসিং এর সময় যদি একই বৈশিষ্ট্য বারবার চলে যায়, সেটা হচ্ছে লিঙ্কড জিন। আচ্ছা, এই বৈশিষ্ট্যের মধ্যে কমপ্লিট ডমিনেন্ট ছিল, অর্থাৎ কমপ্লিটলি ডমিনেন্স প্রকাশ করত। এরপর প্রতিবারই আয়ুষ্কাল খুব অল্প ছিল, যেটা আমরা প্রথমবারই বললাম, এবং বিশুদ্ধতা যাচাই ছিল, যাই হোক সব কিছুই মোটামুটি ভালো ছিল। এরপরে যে মেন্ডেল যে সূত্র দুটি আবিষ্কার করেছিলেন, সেই সূত্র দুটিকে বলা হয় মেন্ডেলিজম বা মেন্ডেলের সূত্র। এখন মেন্ডেলের সূত্র সম্বন্ধে পড়তে গেলে আমাদের দুইটা অংশ আসবে। দুইটা অংশ হচ্ছে এটা, মেন্ডেল দুটো সূত্র তৈরি করেন, যে সূত্র দুটির নাম হচ্ছে ফার্স্ট ল, মেন্ডেল ফার্স্ট ল, মেন্ডেল সেকেন্ড ল। মেন্ডেলের ফার্স্ট লকে বলা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র বা পৃথকে ভবন সূত্র, ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন, এটাকে আর কি বলা হয়? আচ্ছা, একটু সরাই লিখে আমার পার্থক্যটা দিতে পারবো। ল অফ আচ্ছা, এই ফার্স্ট লকে আবার কি বলা হয়? ল অফ সেগ্রিগেশন বলা হয়, ল অফ মনোহাইব্রিডও বলা হয়, ল অফ মনোহাইব্রিড। তোমাদের বইয়ে মনোহাইব্রিড নামে সূত্রটা আছে, ঠিক আছে। এটাকে পৃথকীকরণ সূত্র বাংলায় বলা হয়, বা পৃথকী ভবন সূত্র, বলা হয়। ফার্স্ট লর অনেকগুলো নাম। প্রথম নামটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, অর্থাৎ ভাগ করে ফেলবে। ল অফ মনোহাইব্রিড, মনো মানে কি? একটা জোড়া প্রকাশিত হবে। পৃথকীকরণ সূত্র বা পৃথকী ভবন সূত্র। আচ্ছা, সেকেন্ড লকে বলা হয় ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে। ল অফ সেগ্রিগেশন বা স্বাধীন বিন্যাস সূত্র। সেকেন্ড লকে বলা হবে ল অফ
assortment, law of segregation, law of independent assortment. আচ্ছা, তোমাদের বইয়ে ফার্স্ট লটা দেওয়া আছে, দেখো তোমাদের পাঠ্য বইয়ে 262 পেজে, ঠিক আছে। এখানে মনোহাইব্রিড ক্রসটা দেওয়া আছে, ল অফ সেগ্রিগেশন, ল অফ মনোহাইব্রিড বলতে পারো, পৃথকীকরণ সূত্র বলতে পারো, পৃথকী ভবন সূত্র বলতে পারো। তো আমরা এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট এটা দেখা দিলাম যে দুইটা সূত্র তার আছে, অর্থাৎ মেনলি দুইটা সূত্র তৈরি করেছিলেন, একটা ফার্স্ট ল এবং সেকেন্ড ল। সেকেন্ড লটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে বিন্যাস হবে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা সূত্র ডিফারেন্ট। আচ্ছা, এই যে ল অফ অ্যাসাইনমেন্ট এর অনেক ডিটেলস আছে, সেটা তোমরা হায়ার এডুকেশনে পড়বে, কিন্তু ল অফ সেগ্রিগেশন যেটা, এটা তোমরা তোমাদের এসএসসি সিলেবাসে আছে, যার কারণে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখানে দেখো ল অফ সেগ্রিগেশনে যেটা, আমি মুছে দিব, সূত্রটা লিখতে হবে কেন। ফার্স্ট ল, ল অফ সেগ্রিগেশন হচ্ছে তোমাদের বইয়ে দেখো 262 পেজে আছে, কিন্তু বইয়ে কিন্তু সূত্রটা সেইভাবে দেওয়া নেই। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের জন্য অনেক সুবিধা হবে। When a pair of allele of allele comes together in a hybrid union, they stay together without contamination or dilution, and they get separate when the hybrid is gamed. আচ্ছা, এটা হচ্ছে সেই ল যেটা মেন্ডেলের প্রথম সূত্র। when a pairs of allele comes together in a hybrid union, they stay together without contamination or dilution, and they get separate when the hybrid forms gametes. অর্থাৎ মনোহাইব্রিডের প্রথম বংশধরের উদ্ভিদের বৈসাদৃশ্যময় দুটি ফ্যাক্টর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তী গ্যামেট সৃষ্টিকারে ফ্যাক্টর দুটি পৃথক হয়ে বিভিন্ন গ্যামেটে প্রবেশ করে। অর্থাৎ বাংলা দিয়ে দিচ্ছি আমি, এটা তোমাদের জন্য যদি একটু হার্ড হয়ে যায় বাংলায় লিখতে পারো, তবে ইংলিশে লেখাটা বেটার, ঠিক আছে। তোমাদের বই ইংলিশটা নেই, এটা লিখে নিতে পারো। বাংলাটা হচ্ছে এটা, মনোহাইব্রিড ক্রস প্রথম বংশধরের উদ্ভিদে বৈসাদৃশ্যময়
দুটি ফ্যাক্টর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তী গ্যামেট সৃষ্টিকারে ফ্যাক্টর দুটি বিভিন্ন আচ্ছা খেয়াল করো এখান থেকে শুরু দেখা যাচ্ছে নিচ পর্যন্ত। আচ্ছা প্রথম যেটা ছিল when a pair of cellule comes together in a hybrid union, অর্থাৎ যখন একজোড়া মনোহাইব্রিড ক্রসের অর্থাৎ একজোড়া বৈসাদৃশ্য একজোড়া একই তোমার বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামিট কি করবে কামস টুগেদার অর্থাৎ কাছাকাছি আসবে ইন এ হাইব্রিড ইউনিয়ন এবং ফ্যাক্টরটা ক্রসিং করবে, তখন কি হবে দে স্টে টুগেদার উইদাউট কন্টামিনেশন, তারা সম্পূর্ণরূপে মিশ্রিত হবে না আর ডাইলিউশন ভেঙেও যাবে না, এবং দে গেট সেপারেট এবং আলাদা আলাদাভাবে অবস্থান করবে ওয়েন দে হাইব্রিড ফ্রম গ্যামিটস, যখন তারা ভিন্ন ভিন্ন গ্যামিটে প্রবেশ করবে। অর্থাৎ মনোহাইব্রিড ক্রসের প্রথম বংশধরের উদ্ভিদে বৈসাদৃশ্যময় দুটি ফ্যাক্টর মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং পরবর্তী গ্যামিট সৃষ্টিকালে ফ্যাক্টর দুটি পৃথক হয়ে বিভিন্ন গ্যামিটে গমন করে। সব থেকে বেটার হয় ইংলিশ পার্টটা লিখলে, আর যদি এটা তোমাদের জন্য একটু হার্ড হয়ে যায় তো বাংলাটা লিখবে, ঠিক আছে? কিন্তু এটা মুখস্থ করে ফেলতে হবে, ফার্স্ট হলোটা তোমাদের জন্য আছে এবং এটা পড়তে হবে। আচ্ছা এরপরে আমরা কিভাবে ক্রসিংটা হচ্ছে সেটা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আচ্ছা খেয়াল করো তোমাদের বইয়ে 263 পেজে দেখো একটা চিত্র আছে মেন্ডেলের পরীক্ষা, ঠিক আছে? এখানে একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে। এখানে দেখো বড়টি দিয়ে কিছু গাছের চিহ্ন দেওয়া আছে, ছোটটি দিয়ে কিছু গাছের চিহ্ন দেওয়া আছে। এখানে প্যারেন্ট আছে, গ্যামেট আছে, F1 জেনারেশন আছে, F2 জেনারেশন আছে, ভিন্ন ভিন্ন অবস্থা আছে। আমরা সবগুলোই করবো। এখন এখানে এই পরীক্ষাটা করার জন্য কিছু বৈশিষ্ট্য দরকার হবে। আমরা কিছুক্ষণ আগেই করেছিলাম হোমোজাইগাস, হেটেরোজাইগাস, তারপরে ডোমিনেন্ট জিন, ক্যারেক্টার জিন। তো এখানে আমরা ধরে নিই আছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন সেটা হচ্ছে বড়টি, যেটা ডোমিনেন্ট ক্যারেক্টার, ডোমিনেন্ট, এবং খাটো বৈশিষ্ট্যের জন্য অর্থাৎ ডোয়ার্ফের জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ছোটটি অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টার, ডোমিনেন্ট রিসেসিভ, ঠিক আছে? একটা বড়টি যেটা আমরা ডোমিনেন্ট ক্যারেক্টার হিসেবে ধরতেছি, বড় ক্যারেক্টার অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন বা ফ্যাক্টর সেটাকে আমরা বড়টি ধরতেছি, যার নাম হচ্ছে ডোমিনেন্ট। আর খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী যে ফ্যাক্টর বা জিন সেটার নাম হচ্ছে ছোটটি, যেটা আমরা রেসেসিভ ধরতেছি। প্রথম যে সংকরণ অর্থাৎ ফিনাইল জেনারেশন, যেটা ফিনাইল জেনারেশন যেটা সেটাকে আমরা F1 ধরতেছি। আর এরপরে দ্বিতীয় যেটা ফার্স্ট ফিনাইল জেনারেশন সেটাকে F1 ধরতেছি, আর সেকেন্ড ফিনাইল জেনারেশনকে আমরা F2 ধরতেছি, ঠিক আছে? আচ্ছা এই যে প্যারেন্টকে আমরা বায়োলজি প্রথমে যখন পড়তে গেছি তখন প্যারেন্টকে আমরা মেলকে হচ্ছে কিভাবে চিহ্নিত করছি, এভাবে চিহ্নিত করছি, তাই না? এবং ফিমেলকে আমরা এভাবে চিহ্নিত করছি। তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল গ্রুপ, প্যারেন্ট। তাহলে প্যারেন্টে কি হবে, যেহেতু দুইটা সেহেতু দুইটা প্যারেন্টস, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। আচ্ছা প্যারেন্টাল গ্রুপ গেল, এরপরে ক্রসিং করতে হবে কিন্তু জেনোটাইপের উপরে, যেটা দেখা যাচ্ছে। তাহলে জেনোটাইপিক বৈশিষ্ট্য কোনটা,
জেনোটাইপিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বড়টি এবং বড়টি, যেটা আমরা ডমিনেন্ট হিসেবে নিয়েছি। তাহলে মেলটা হচ্ছে বড়টি এবং বড়টি, অর্থাৎ যেটা ডমিনেন্ট, আর ছোটটিকে আমরা রেসেসিভ ধরতেছি, এটা মনে করো মাদারের, ঠিক আছে? তাহলে দুইটা জেনারেশন পাচ্ছি আমরা, দুইটা জেনোটাইপ পাচ্ছি। একটা হচ্ছে বড়টি যেটা হচ্ছে ডমিনেন্ট হিসেবে আমরা ফাদারে ধরছি, এবং ছোটটি যেটা আমরা রেসেসিভ হিসেবে মাদারে ধরছি। এরপর আসছে ফেনোটাইপ, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, এটা কিন্তু জেনোটাইপের বৈশিষ্ট্য, ঠিক আছে? জেনোটাইপের বৈশিষ্ট্য ডমিনেন্ট এবং রেসেসিভ কিন্তু প্রকাশিত হয়নি, ঠিক আছে? এটা কিন্তু জিনের মধ্যে আছে। ফেনোটাইপ যেটা প্রকাশিত হবে, অর্থাৎ বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে টল, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লিখি তাহলে সুবিধা হবে, বিশুদ্ধ লম্বা, আর এটা হচ্ছে বিশুদ্ধ খাটো। কেন? কারণ এখানে দেখো দুইটাই বড়টি, দুইটাই ডমিনেন্ট, তাহলে বিশুদ্ধ লম্বা, যেহেতু বড়টিকে আমরা লম্বা জিন হিসেবে ধরেছি, আর ছোটটিকে আমরা রেসেসিভ অর্থাৎ খাটো জিন হিসেবে ধরেছি, যেটাকে আমরা দুইটাই রেসেসিভ অর্থাৎ দুইটা জিন থাকবে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের ক্রোমোজোম, মানবদেহের ক্রোমোজোম সংখ্যা 46, তাই না? 46। এখন এই 46 23 জোড়া, 23 জোড়া, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর 1 জোড়া হচ্ছে এক্স ক্রোমোজোম। আচ্ছা, এই যে 22 জোড়া, এটাকে তুমি 44টি বলতে পারো, আর এটা হচ্ছে 2টি। এখন হতে পারে এটা হ্যাপ্লয়েড, হতে পারে ডিপ্লয়েড। যদি হ্যাপ্লয়েড হয় তাহলে এন দ্বারা প্রকাশ করা হয়, যদি ডিপ্লয়েড হয় তাহলে ট্রাইজেন দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে হয় আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়েছি তখন দেখেছিলাম, ঠিক আছে? দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় পড়েছি, হ্যাঁ তৃতীয় অধ্যায় পড়েছি, যখন আমরা মাইটোসিস মিওসিসের যে অংশগুলো পড়েছি তখন। আচ্ছা, যাই হোক, আর একটু রিভিউ দিলাম। তো এইখানে দেখো, এই যে গ্যামিটের যে বিশুদ্ধ লম্বা বড়টি এবং মাদারের হচ্ছে ছোটটি, অর্থাৎ রেসেসিভটা হচ্ছে খাটো এবং ডমিনেন্টটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। এরপরে কি হবে? ক্রোমোজোমটা আসবে, এরপরে গ্যামেট সৃষ্টি হবে। গ্যামেট সৃষ্টির ক্ষেত্রে বড়টি আলাদা গ্যামেট সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? জাস্ট আমরা ধরে নিচ্ছি এটা একটা, এটা। আচ্ছা, এবার ক্রসিং কেমন হবে? এবার হচ্ছে ক্রসিং হবে। ক্রসিংটা দেখো খুব ইজিলি, বড়টি ক্রস যাচ্ছে ছোটটির সাথে, বড়টি আবার কার সাথে ক্রস করবে? ছোটটি এর সাথে। বড়টি আবার ছোটটি এর সাথে ক্রস করবে, বড়টি আবার ছোটটি এর সাথে ক্রস করবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? বড়টি যখন ছোটটি এর সাথে ক্রস করছে তখন কি তৈরি হচ্ছে? বড়টি ছোটটি। বড়টি যখন ছোটটি এর সাথে ক্রস করছে তখন বড়টি ছোটটি। বড়টি আবার ছোটটি এর সাথে ক্রস করছে, বড়টি ছোটটি। বড়টি আবার ছোটটি এর সাথে ক্রস করছে, বড়টি আর ছোটটি। ওভারঅল দেখা হচ্ছে বড়টি আর ছোটটি আসতেছে, অর্থাৎ জেনোটাইপ হচ্ছে বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, এভাবে চারটা যে জেনারেশন আসতেছে, চারটা উদ্ভিদেই তোমার জেনোটাইপ আসতেছে। এখন শুধু যে উদ্ভিদের ক্ষেত্রে তা কিন্তু না, প্রাণীর ক্ষেত্রে হবে। জাস্ট আমরা উদ্ভিদ দিয়ে, তোমাদের বইয়ে যেটা আছে উদ্ভিদের উদাহরণ দেওয়া আছে, এই জন্য আমরা উদ্ভিদ দিয়ে করছি। এরপরে দেখো, তাহলে এখানে এটার নাম কি হবে আমাদের? জেনোটাইপ। জেনোটাইপ। তাহলে জেনোটাইপটা কি হবে? বড়টি ছোটটি, বড়টি ছোটটি। আচ্ছা, ছোট করে লিখি তাহলে একটু সুবিধা হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে ফিনোটাইপটা কি হবে? ফিনোটাইপটা কেমন আসবে? ফিনোটাইপটা আসবে হচ্ছে, নাম কি হবে? অল টল, মানে সবই লম্বা, সব লম্বা। কিন্তু একটা জিনিস দেখো, এই যে জেনোটাইপের মধ্যে
ডমিন্যান্ট জিন আছে, রিসেসিভ জিন আছে, কিন্তু প্রকাশিত হচ্ছে ডমিন্যান্টটা। এই যে একটু আগে আমরা বলছিলাম, অর্থাৎ যে গ্যামিটে ডমিন্যান্ট জিন অবস্থান করবে, ডমিন্যান্ট জিন যদি অবস্থান করে তা অবশ্যই তার বৈশিষ্ট্য প্রকাশিত হবে, আর রেসেসিভ জিন অপ্রকাশিত থাকবে। আর যখন তোমার ডমিন্যান্ট জিন বিলুপ্ত থাকবে বা ডমিন্যান্ট জিন গ্যামিটে থাকবে না, জাস্ট অনলি রেসেসিভ জিন থাকবে, তখন রেসেসিভ জিনের বৈশিষ্ট্য প্রকাশিত হবে। ডমিন্যান্ট জিনের বৈশিষ্ট্য এখানে তো নাই ডমিন্যান্ট, তার কারণে ডমিন্যান্ট জিনটা জিন প্রকাশিত হবে না। কিন্তু যদি কোনো কারণে ডমিন্যান্ট জিনটা থেকে যায়, তাহলে অবশ্যই ডমিন্যান্ট জিনটার বৈশিষ্ট্য প্রকাশিত হবে। রেসেসিভটা সুপ্ত অবস্থায় থাকবে, থাকবে না তা থাকবে কোনো একটা পোর্শনে, যে এই যে ডমিন্যান্ট জিনটা অপ্রকাশিত থেকে রেসেসিভটা হবে। এরপরের যে ক্রসিংটা আমরা করবো সেটা দেখবো। এই ক্রসিংটার নাম হবে F1 জেনারেশন। এই যে সবগুলো লম্বা তৈরি হলো, এটা হচ্ছে F1 জেনারেশন। আমরা এখানে ফিনাইল জেনারেশন লিখছিলাম, প্রথম ক্রসে আমরা F1 জেনারেশন পাচ্ছি, তাহলে এটা হচ্ছে F1 জেনারেশন। এরপর আমরা F2 জেনারেশনে যাব, অর্থাৎ আরেকবার ক্রস হবে, ঠিক আছে? আরেকবার ক্রসে কি হবে? F2 জেনারেশনে কি হবে? এই যে F1 জেনারেশনের দুইটা অংশ আবার ক্রস হবে, অর্থাৎ F1 ক্রস F1, অর্থাৎ বড়টি এবং ছোটটি, বড়টি এবং ছোটটি আবার ক্রস হবে। কিভাবে ক্রস হচ্ছে দেখো, আমি মাঝখানের অংশটা একটু মুছে দেবো। আচ্ছা, জেনোটাইপ তখন কি হবে? জেনোটাইপ আমরা বড়টি এবং ছোটটি নিচ্ছি, বড়টি এবং ছোটটি, তখন কি বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো হবে? না, তখন জাস্ট লম্বা। এটাও কিন্তু লম্বা, কিন্তু বিশুদ্ধ না। কিন্তু বিশুদ্ধ না এই কারণে, কারণ দুটোই রেসেসিভ বা দুটোই ডমিনেন্ট না, যার কারণে তুমি লম্বা বলতে পারো, বিশুদ্ধ বলতে পারবে না। তো গ্যামেট কি হবে? বড়টি ছোটটি, বড়টি ছোটটি। আচ্ছা, যখন ক্রসিং হবে তখন দেখো বড়টি বড়টির সাথে, বড়টি ছোটটির সাথে, ছোটটি বড়টির সাথে, ছোটটি ছোটটি এর সাথে। তাহলে গ্যামিট হবে, জেনোটাইপ হবে বড়টি, বড়টি আর বড়টি তৈরি হলো। বড়টি যখন ছোটটির সাথে যাবে, বড়টি ছোটটি তৈরি হলো। ছোটটি যখন বড়টির সাথে যাবে, বড়টি ছোটটি তৈরি হলো, ছোটটি ছোটটি তৈরি হলো। এখানে দেখো আমরা রেসেসিভ একটা পেয়েছি। তাহলে ফেনোটাইপ কি হবে? এই তিনটা হচ্ছে লম্বা হবে। দেখো বড়টি বড়টি আছে, টি থাকলেই বড়টি, অর্থাৎ বড় ডমিনেন্ট জিন থাকলেই সেটা লম্বা হবে। তাহলে তিনটাই হচ্ছে লম্বা, একটা আমরা পাচ্ছি খাটো। এই যে ফেনোটাইপিক যে বৈশিষ্ট্য 3:1, অর্থাৎ একটা লম্বা একটা খাটো, তিনটা হচ্ছে লম্বা পাচ্ছি। এই যে 3:1 সমীকরণ, এটাই হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল, অর্থাৎ মেন্ডেল অফ মনোহাইব্রিড ক্রস, যেটা ঠিক আছে উচ্চতা অনুসারে। এখন রেশিওটা আমরা একটু দেখি। এর মধ্যে ফেনোটাইপিক রেশিও ওভারঅল এটা হলো, কিন্তু ফেনোটাইপিক জেনোটাইপিক রেশিওটা কেমন হলো? জেনোটাইপিক রেশিও এবং ফেনোটাইপিক রেশিওটা দেখবো আমরা। জেনোটাইপিক রেশিওটা দেখো, বড়টি বড়টি আসতেছে একটা আলাদা, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, এই দুটো একরকম, আর ছোটটি ছোটটি এটা একটা আলাদা আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে দুই রকম আসতেছে, টেস্টু এটা। তার মানে এখানে তুমি বলতে পারো 1:2:1, এখানে বলতে পারো একটা বিশুদ্ধ লম্বা আর দুইটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বিশুদ্ধ খাটো, তাহলে 1:2:1 বলতে পারো। তাহলে জেনোটাইপিক রেশিও হবে 1:2:1। ফেনোটাইপিক রেশিওটা কেমন হবে? ফেনোটাইপিক রেশিওটা কেমন হবে? লম্বা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা বলতে পারো বা খাটো বলতে পারো। এখানে হচ্ছে লম্বা বলতে পারো।
খাটো বলতে পারো। আচ্ছা, এখন বিশুদ্ধ লম্বা আর লম্বার মধ্যে তো ডিফারেন্স করা হচ্ছে না, কারণ এখানে হচ্ছে সবই হচ্ছে তিনটা বিশুদ্ধ পাওয়া যাচ্ছে, তাহলে তিনটাই কি হবে, সব হচ্ছে লম্বা ধরা হয়। তাহলে এখানে বিশুদ্ধ লম্বা আর লম্বা, তার মানে এই দুইটা হচ্ছে, দুইটা মিলে হচ্ছে, যেহেতু তোমার ডমিনেন্ট জিন আছে যার কারণে লম্বা ধরা হচ্ছে। এখানে 3, এখানে হচ্ছে 1, তাহলে 3:1 বৈশিষ্ট্য প্রকাশিত হলো। এটাই হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। অর্থাৎ বড়টি এখানে ছোটটি এর অ্যালিল, বড়টিটা হচ্ছে ছোটটি এর অ্যালিল, আর ছোটটি হচ্ছে বড়টি এর অ্যালিল হবে। তাহলে ফিনোটাইপিক এই যে গ্যামেট সৃষ্টির সময় ফ্যাক্টর সমূহ পৃথক হয়ে প্রত্যেকটি ফ্যাক্টরে ভিন্ন ভিন্নভাবে গমন করবে, অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে অবস্থান করবে, অর্থাৎ বিশুদ্ধভাবে অবস্থান করবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে অবস্থান করবে। এটাই আমাদের মনোহাইব্রিডের ফার্স্ট ল। এই পর্যন্ত করে দিলে মোটামুটি আমাদের ফার্স্ট লটা কমপ্লিট হচ্ছে। তোমাদের বইয়ে যেভাবে আছে, বইয়ে একটু এলোমেলোভাবে দেওয়া আছে, জাস্ট আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এই আর কি। তো ডিএনএ অনুলিপন মোটামুটি হলো আমাদের। আমরা এরপরে যে টপিকসটা পড়বো 264 পেজ ডিএনএ টেস্ট। আগামীকাল এটাও পড়বো আমরা, ডিএনএ টেস্ট। তারপর হচ্ছে জেন্ডার, হিউম্যান জেন্ডার নির্ধারণ, তারপর হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া, এগুলো পড়বো। মোটামুটি বাকি অংশগুলো আমরা পড়ার চেষ্টা করব। তো এটা একটু বাসায় প্র্যাকটিস করো। আজকে যে টপিকসগুলো পড়ালাম বেশ হার্ড, ঠিক আছে? তো একটু বারে বারে প্র্যাকটিস করতে হবে আর একটু মুখস্থও করে ফেলতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। আর এর মধ্যে যদি আল্লাহর মতে আমাদের স্কুল গভর্নমেন্টের নিয়ম অনুসারে যদি খুলে যায় তো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। তো আর যদি না করলে তো আমরা যেভাবে অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা যেভাবে অ্যাটেন্ড করছো সেভাবে করবে। তো আল্লাহ হাফেজ।